আসসালামু আলাইকুম। তোমরা যারা সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা বা যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সাম্প্রতিক প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন আসে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮-১০টা প্রশ্ন তো সাম্প্রতিক থেকে থাকেই, এবং অন্যান্য যেকোনো বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক থেকে মিনিমাম ৫-৬টা প্রশ্ন থাকে। তো আজকে আমরা ২০২৫ সালের তোমার যে ঘটমান বা চলমান যে বিষয়গুলো বা ঘটে যাওয়া যে বিষয়গুলো আছে, সাম্প্রতিক বিষয়গুলো, তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব জুলাই ঘোষণাপত্র নিয়ে। দেখো, জুলাই ঘোষণাপত্র হচ্ছে বাংলাদেশে ঘটে যাওয়া ২০২৪ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটি দলিল, যার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি প্রদান করা হয়। ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, স্থান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া এভিনিউ। ঘোষণাপত্র পাঠ করা হয় ৫ই আগস্ট ২০২৫। অঙ্গীকার ৬টি, মোট দফা ২৮টি। এইটা একটু মাথায় রাখবা, অঙ্গীকার ৬টি এবং মোট দফা কয়টি? ২৮টি। আয়োজক হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে জুলাই ঘোষণাপত্রের আয়োজক কোন মন্ত্রণালয়? এটা হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এটা একটু মাথায় রাখবা। এবার আমরা পরের স্লাইডে যাই। এবার আমরা একটু জুলাই সনদ সম্পর্কে একটু দেখি। জুলাই সনদ হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐক্যমত্যের একটি রাজনৈতিক দলিল। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের ঐক্যমত্যের একটি রাজনৈতিক দলিল। জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রকাশ করে ১৭ই অক্টোবর ২০২৫। এই সালটা একটু মাথায় রাখবা। জুলাই সনদ আনুষ্ঠানিকভাবে পেশ করে জাতীয় ঐক্যমত্য কমিশন। স্থান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। স্বাক্ষর করা দল ও জোট ২৫টি, তারপরে নিবন্ধিত দল হচ্ছে ২০টি। মোট পৃষ্ঠা আছে ৫২টি। সনদ বাস্তবায়নে অঙ্গীকারনামা ৭টি এবং সংস্কার প্রস্তাবের দফা ৮৪টি। এই প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয় ১২ই ফেব্রুয়ারি ২০২৫, আর কার্যক্রম শুরু করে ১৫ই ফেব্রুয়ারি ২০২৫। সভাপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো জুলাই সনদ সম্পর্কে এই যে গুরুত্বপূর্ণ সালগুলো, এই যে তোমার হচ্ছে নিবন্ধিত দল কয়টি, তারপর অঙ্গীকারনামা, দফা, তারপরে তোমার জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয় কত সালে, কত তারিখে, কত সালে তো কার্যক্রম শুরু হয় কত তারিখে, এইগুলো একটু গুরুত্বপূর্ণ। এগুলো তুমি অবশ্যই মুখস্থ রাখবে। পরে দেখি আমরা। এবার দেখো, শেখ হাসিনা ও আইসিটি মামলার রায় নিয়ে তথ্য। রায়ের তারিখ ১৭ই নভেম্বর ২০২৫। মামলার কারণ জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ। এই জুলাই গণ অভ্যুত্থানকে মনসুন গণ অভ্যুত্থানও বলা হয়, এটা বলেছেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্রাইব্যুনাল প্রধান বিচারপতি মোহাম্মদ মর্তুজা মজুমদার রায় প্রদান করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ দুইটাই আছে। পরীক্ষায় দেখা যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২, ৩, ৪ এমন থাকতে পারে। তোমার অবশ্যই এটা হবে কি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আইসিটি এর পূর্ণরূপ কি? আ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। ইন্টারন্যাশনাল কি? ক্রাইমস। এটা একটু মাথায় রাখবা, ক্রাইমস। এখানে পরীক্ষায় কিন্তু তোমার ক্রাইম থাকতে পারে। অবশ্যই তুমি এটা দেখবা যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। মামলার মোট আসামি ৩ জন: শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। তো এখান থেকে তুমি সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানকে কোন অভ্যুত্থান বলা হয়? মনসুন গণ অভ্যুত্থান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফুল ফর্মটা একটু দেখবা। আর তুমি হচ্ছে যে রায় প্রদান করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসি গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এটা হচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, একটি আন্তর্জাতিক নৌবহর যা বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক, মানবতা কর্মী এবং পরিবেশ কর্মী নিয়ে গঠিত, যারা ফিলিস্তিনে গাজাবাসীর সাহায্য করতে সেখানে গমন করেন। অংশগ্রহণকারী দেশ বা নৌবহর ছিল ৪৪টি দেশ এবং ৫০টি নৌযান। যাত্রা শুরু করে ৩১শে আগস্ট ২০২৫ স্পেনের বার্সেলোনা থেকে। ৩১শে আগস্ট ২০২৫ স্পেনের বার্সেলোনা থেকে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে নেতৃত্ব দেন সুইডেনের অধিকার কর্মী ও পরিবেশ কন্যা গ্রেটা থুনবার্গ। ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর এই বহরে আরো নৌযান যুক্ত হয়, যেমন তিউনেশিয়া, ইতালির সিসিলি দ্বীপ থেকে। কনসায়েন্স নামের জাহাজ আরো ৮টি নৌকা নিয়ে যাত্রা করে ৩০শে সেপ্টেম্বর ২০২৫। ইসরায়েলি বাহিনী ৪১টি নৌকা আটক করে ১ থেকে ২ অক্টোবর ২০২৫। পোল্যান্ডের পতাকাবাহী দ্য ম্যারিনেট সর্বশেষ নৌযানটি নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল বাহিনী
তেসরা অক্টোবর 2025, আগস্ট, তোমার সেপ্টেম্বর, অক্টোবর, এই সালগুলো একটু মাথায় রাখবা। বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী যে আলোকচিত্রী আমাদের যে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী আলোকচিত্রী শহীদুল আলম, গাজায় নৌ অবরোধ ভাঙতে শহীদুল আলম যে জাহাজে যাচ্ছিলেন সেটা হচ্ছে সেন্স। তারপরে 2025 ইসরায়েলি বাহিনী শহীদুল আলমকে ধরে নিয়ে যান 7ই অক্টোবর। 7ই অক্টোবর প্রবাসী বাংলাদেশি রুহি আক্তার তিউনিসিয়ার গামার্ত বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করেন 18ই সেপ্টেম্বর 2025। এখানে তোমার এখান থেকে যে আন্তর্জাতিক যে অংশগ্রহণকারী দেশ নৌবহর কয়টি, এটা গুরুত্বপূর্ণ, যাত্রা শুরু করে কত তারিখে, এটা গুরুত্বপূর্ণ। এবং তোমার নেতৃত্ব দেন কে? সুইডেনের অধিকার কর্মী বা পরিবেশ কন্যা যাকে বলা হয়, যার উপাধি পরিবেশ কন্যা, তিনি হচ্ছে কি গ্রেটা থুনবার্গ। আর তোমার হচ্ছে এখান থেকে গুরুত্ব হচ্ছে যে আমাদের যে শহীদুল আলম ছিলেন আমাদের বাংলাদেশি, তিনি হচ্ছে কত তারিখে শহীদুল আলমকে ধরে নিয়ে যান? 7ই অক্টোবর। তারপরে তোমার হচ্ছে এগুলোই মোটামুটি গুরুত্বপূর্ণ। চলো পরের স্লাইডে যাই। এরপরে দেখো নেপালের যে কিছুদিন আগে জেনজি আন্দোলন হলো, সেখান থেকে তোমার কিন্তু প্রশ্ন আসতে পারে। তো সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমি আলোচনা করছি। নেপাল সরকার কর্তৃক ফেসবুক, এক্স এবং ইউটিউব সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া পাশাপাশি সরকারি কর্মকর্তা ও রাজনৈতিকদের নেতৃত্বে দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে নেপালের ছাত্র তরুণ সমাজ ব্যাপক আন্দোলন করে। মানে মূলত দুর্নীতি এবং স্বজনপ্রীতির বিরুদ্ধে যে প্রথমে আন্দোলন শুরু হয় ফেসবুকে, তারপর কি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারপর কি করে সামাজিক যোগাযোগ মাধ্যম তোমার বন্ধ করে দেওয়া হয়, যার ফলে কি আন্দোলনটা আরো মানে বেগবান হয়। তারপরে আন্দোলনের সময়কাল 8 থেকে 13ই সেপ্টেম্বর 2025, 5 দিন। বিক্ষোভের প্রধান প্রধান স্থানগুলো হচ্ছে কাঠমান্ডু, ইতাহারি, বিরাটনগর। আন্দোলনের পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছে সুশীলা কার্কি। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী ও প্রথম নারী বিচারপতি সুশীলা কার্কি। খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা। এই লাইনটা যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার ভর্তি পরীক্ষায় আসবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই লাইনটা আসবে যে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি বা প্রথম নারী বিচারপতি কে, তাহলে হচ্ছে সুশীলা কার্কি। তোমার হচ্ছে যে পেহেলগামে যে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে যে তোমার হচ্ছে যে যে হামলাটা হয়, সেটা থেকে তোমার প্রশ্ন আসতে পারে। ভারত নিহত জম্মু কাশ্মীরে পেহেলগামের বৈশারণে পর্যটকদের উপর হামলার ঘটনায় 26 জন নিহত হলে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত শুরু হয় 22শে এপ্রিল 2025 সালে। কাশ্মীর অঞ্চলে স্বল্প পরিচিতি সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ কে পেহেলগাম হামলার জন্য দায়ী করা হলেও সংগঠনটির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। এই সন্ত্রাসী হামলায় পাকিস্তানের মদদ রয়েছে মনে করে পাল্টাপাল্টি পদক্ষেপ গ্রহণ করে ভারত পাকিস্তান। 7ই মে 2025, এই দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে, যে 7ই মে 2025 পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযানের নাম হচ্ছে অপারেশন সিঁদুর। আর 10ই মে 2025 ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযানের নাম অপারেশন বুনিয়ানুম মারসুস। এইগুলো একটু খুবই গুরুত্বপূর্ণ। সংঘাত শুরু হয় 9ই অক্টোবর 2025 সালে। এটা হচ্ছে তোমার যে আফগানিস্তান পাকিস্তান যে সীমান্ত বিরোধ নিয়ে যে তোমার সংঘাতটা হয়, এটা হচ্ছে তোমার পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে। সংঘাত শুরু হয় 9 অক্টোবর 2025 সালে। পাকিস্তানের বিমান বাহিনী 9 অক্টোবর হামলা চালায় আফগানিস্তানের রাজধানী কাবুল সহ খোস্ত ও জালালাবাদ পত্রিকা প্রদেশে। পাকিস্তান সীমান্তে আক্রমণ আফগানিস্তান পাকিস্তান সীমান্তে আক্রমণ করে 11 ও 12 অক্টোবর 2025। 18 অক্টোবর 2025 সালে পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধ বিরতি চুক্তিতে স্বাক্ষর মধ্যস্থতা করে কাতার। এটা একটু গুরুত্বপূর্ণ, এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ। এরপরে তোমার হচ্ছে জাতিসংঘের 80তম অধিবেশন হলো, যে জাতিসংঘের 80তম অধিবেশনের থেকে প্রশ্ন আসতে পারে। তো এখানে জাতিসংঘের 80তম অধিবেশনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে সেটা আমি এখানে আলোচনা করছি। দেখো, জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের আয়োজক হচ্ছে 80তম অধিবেশন শুরু হয় 9 সেপ্টেম্বর 2025। এটা একটু গুরুত্বপূর্ণ যে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশন কখন শুরু হয়? 9 সেপ্টেম্বর 2025। আনুষ্ঠানিকভাবে মূল পর্ব শুরু হয় 23 থেকে 27 সেপ্টেম্বর 2025। অধিবেশনের মেয়াদকাল 8 সেপ্টেম্বর 2026 সাল পর্যন্ত। স্থান হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ডক্টর মোহাম্মদ ইউনূস 80তম অধিবেশনে দ্বিতীয়বারের মতো ভাষণ দেন 26 সেপ্টেম্বর 2025। এর আগে তিনি 79তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন। এবার তিনি 80তম অধিবেশনে ভাষণ দেন তোমার হচ্ছে 26 সেপ্টেম্বর 2025।
প্রধান উপদেষ্টা তার ভাষণে সরকারের কার্যক্রম, দেশের সামগ্রিক উন্নয়ন, নির্বাচন পদ্ধতি, বিচার কার্যক্রম, গাজা পরিস্থিতি এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে তুলে ধরেন। তারপরে ৮০তম অধিবেশনে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও ৮০তম অধিবেশনের মূল বিষয় ছিল চলমান গাজা, ইউক্রেন, সুদান, মিয়ানমার, হাইতির সংঘাত বন্ধ করা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা, টেকসই অর্থনীতি নিয়ে দ্বিবার্ষিক সম্মেলন এবং COP30 তোমার সম্মেলন। এরপরে নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার নিয়ে আমরা এখান থেকে প্রশ্ন আসবে, 100% প্রশ্ন আসবে নোবেল পুরস্কার নিয়ে। তো আমরা নোবেল এবার তোমার শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছে, তবে সাহিত্যে কে পেয়েছে, অর্থনীতিতে, চিকিৎসায়, পদার্থে, রসায়নে, প্রত্যেকটা আমরা একটু দেখি। 2025 সালে নোবেল পুরস্কার লাভ করেন 14 জন, 12 জন পুরুষ এবং 2 জন নারী ব্যক্তিত্ব। প্রতিটি নোবেল পুরস্কারের অর্থমূল্য 1,10,00,000 সুইডিশ ক্রোনার বা $12 লাখ। 6টি বিষয়ে নোবেল বিজয়ীরা হলেন মারিয়া করিনা মাচাদো। শান্তিতে বিজয় হচ্ছে মারিয়া করিনা মাচাদো, ভেনিজুয়েলা। তাহলে শান্তিতে নোবেল পুরস্কার কে কে পেয়েছে? মারিয়া করিনা মাচাদো। এরপর সাহিত্যের যে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছে লাসলো ক্রাসনা-হরকাই, হাঙ্গেরি। অর্থনীতিতে পেয়েছে জোয়েল মকির, যুক্তরাষ্ট্র। তারপরে ফিলিপ আগিও, ফ্রান্স এবং পিটার হাউইট তোমার হচ্ছে কানাডা। চিকিৎসায় পেয়েছে ম্যারিও ব্রুনকো, যুক্তরাষ্ট্র। ফ্রেড রামসডেল, যুক্তরাষ্ট্র। সিমন সাকাগুচি, জাপান। পদার্থে পেয়েছে মিশেল এইচ ডেভোরেট, ফ্রান্স। জন এম মার্টিনিস, যুক্তরাষ্ট্র। জন ক্লার্ক, যুক্তরাজ্য। আর রসায়নে পেয়েছে রিচার্ড রবসন, যুক্তরাজ্য। ওমর এম ইয়াগি, জর্ডান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং সুসুমু কিতাগাওয়া, জাপান। তো এবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কে? মারিয়া করিনা মাচাদো। আর সাহিত্যে পেয়েছে কে? তোমার হচ্ছে লাসলো ক্রাসনা-হরকাই, হাঙ্গেরি, এবং মারিয়া করিনা মাচাদোকে ভেনিজুয়েলার। তো এইটা একটু তুমি মাথায় রাখবা। ইনি হচ্ছেন মারিয়া করিনা মাচাদো। তো এটা ট্রাম্প আশা করছিল যে তাকে দেওয়া হবে, তাকে দেওয়া হয়নি। কাকে দেওয়া হয়েছে? মারিয়া করিনা মাচাদোকে, যিনি কোন দেশের? ভেনিজুয়েলার। এবারে চলো আরেকটা কি আছে 2026 সালের যে ফিফা ওয়ার্ল্ড কাপ, এটা একটু আমরা দেখি। যে সময়কাল 11ই জুন থেকে 19শে জুলাই 2026। আয়োজক দেশ 3টি, কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র। আয়োজন করবে 48টি দেশ। মোট ম্যাচ হবে 104টি। মোট ভেন্যু আছে 16টি। তারপরে তোমার হচ্ছে মাস্কট আছে 3টি, ম্যাপল, ক্লাচ, জায়ু। তোমার হচ্ছে ম্যাপল নামের মুজ হচ্ছে কানাডার, আর ক্লাচ নামের টাক ঈগল হচ্ছে যুক্তরাষ্ট্রের, এবং জায়ু নামের জাগুয়ার হচ্ছে মেক্সিকোর। প্রথমবারের মতো আয়োজন করবে কানাডা। বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় জাপান। প্রথমবারের মতো বিশ্বকাপের সুযোগ পায় তোমার হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ নয়, এটা কেপ ভার্দে, যেটা প্রথমবারের মতো বিশ্বকাপের সুযোগ পায়, যার রাজধানী কেপ ভার্দে একটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত পশ্চিম আফ্রিকার একটি দ্বীপ দেশ, যার রাজধানী প্রায়া। বিশ্বকাপ ফুটবল 2030-এর বিশেষত্ব হচ্ছে শতবর্ষীপূর্ণ বিশ্বকাপ 2030। আসর 24তম, সময়কাল 8 জুন থেকে 21শে জুলাই 2024। 8 জুন থেকে 21শে জুলাই 2030, এটা হচ্ছে 24তম আসর। মোট ভেন্যু 19টি। মূল আয়োজক মরক্কো, পর্তুগাল, স্পেন। শতবর্ষী ম্যাচের আয়োজক আর্জেন্টিনা, প্যারাগুয়ে। প্রথমবারের মতো 3টি মহাদেশের 6টি দেশ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তারপরে চলো, এরপর আছে COP30, জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন হচ্ছে COP30, যার আয়োজক হচ্ছে UNFCCC, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। সময় হচ্ছে 10ই নভেম্বর থেকে 21শে নভেম্বর 2025। সম্মেলন স্থান হচ্ছে আমাজোনিয়া, বেলেম, ব্রাজিল। এর আগে যে COP29 তোমার অনুষ্ঠিত হয়েছে, সেটা কোথায়? আজারবাইজানের বাকুতে। 2024 সালের উষ্ণতা বৃদ্ধির কারণে উন্নয়নশীল দেশের জিডিপি ক্ষতিগ্রস্ত হয়েছে 6%। উষ্ণতায় বিশ্বে প্রতি মিনিট মৃত্যুর হার একজনের। COP30 সম্মেলনকে সামনে রেখে 26 দফা দাবি সম্মিলিত জলবায়ু সনদ প্রকাশ করে বাংলাদেশ। তো এখান থেকে মূলত জাতিসংঘের জলবায়ু বার্ষিক সম্মেলনের সময় 10ই নভেম্বর থেকে 21শে নভেম্বর 2025। এটা গুরুত্বপূর্ণ সম্মেলন স্থল আমাজোনিয়া, বেলেম, ব্রাজিল। এটা গুরুত্বপূর্ণ। এর পরের স্লাইডে আমরা গুরুত্বপূর্ণ আরো যেই সাম্প্রতিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। এরপরে আমরা গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব।